আমি অনেক সময় না খায়া তাদের বাসার থেকে বাসায় গেছি যে বাসায় যায় ভাত খামু, কিন্তু তখন আমার মার মানে আচরণটা দেখা আমি সেই না খাই আবার রিক্সার মধ্যে কান্না করতে করতে আসতাম। অনেক সময় আমার আব্বু রাস্তায় দাঁড়ায় থাকতো, মনে করতো আমার কাছে টাকা নেই, সে আমার রিক্সা ভাড়া চুপ করে দিয়ে দিত। সে তো অসুস্থ ছিল, সেও অসুস্থ ছিল। শুধু কি আপনার স্বামী গরিব বলেই অত্যাচার হচ্ছে আপনার উপরে? হ্যাঁ, এটা হচ্ছে টাকা, আসলেই টাকা। আমি এখনো অনেক কিছু সাফার করি এই টাকার কারণে। ওনাদের কাছে আমার ক্ষমা চাইতে হইব কিভাবে? তারপর সবার পা ধইরা ধইরা একসাথে বললে হইব না। একবার শাশুড়ির, একবার শ্বশুরের, একবার ননাসের, একবার ভাসুরের, মানে সবার। আবার আমি পা ধইরা বসে থাকুম, তারা যখন বলবো হ্যাঁ মাফ করছি তখন আমার উঠতে হবে, তার আগে উঠতে পারবো না। সিনেমা তো। আমার শ্বশুরের পা ধরে যখন আমি মাফ চাইতেছি, আমার শ্বশুর তার মাঝখান থেকে কি করলো, আমার ননাস উঠে আরেক রুমে চলে গেল। আমার আবার সেই ঘরে যায় তারপর তার পা ধরে মাফ চাইতে হবে, এরকম করছে। তো 1 বছর 7 মাস মানুষ তো দাসীবান্দির সাথে ওইটা করে না। আমরা থাকতেছি খাইতেছি না, এটার জন্য সম্পূর্ণ টাকা কাইটা রাখে। 100 টাকা কেন, আমাদের 50 টাকাও দেয় না। যদি আমাদের পার্সোনালি যদি কিছু দরকার হয় সেটার জন্য তো তিনি টাকা দিবে না। আমার কাছে না বোন জিনিসটা মনে হতেছে ইচ্ছে করে দাসীবান্দিগিরি করতেছেন আপনারা। আমার আব্বু যখন আসতো, ওনারা কি করতো, কেউ কোনো কথা বলতো না। ওনারা কি বলতো, ডাকদা নিয়ে ওনার পাশে বসায় রাখতো। আমি অনেক সময় দেখা যায় 1 কাপ চায়ের জন্য তার কাছে যাই রিকোয়েস্ট করে দাঁড়ায় থাকতাম। আমি বলতাম যে 1 কাপ আব্বুর একটু চা দেই, একটু চা বানাই। মানে উনি সহজে বলতো না যে ঠিক আছে বানাও, উনি বলতো, তারপর বানায় তারপর দিতাম। সকালে তারা দেরি করে উঠবে, উঠতে মনে করেন 9টা 10টা, কিন্তু আমার উঠতে হবে 6টা বাজে। আমার 6টা বাজে উঠা তাগর জন্য নাস্তা বানায়া, তাগো একটা আলমারি ছিল, ওই আলমারির উপরে আমি এমনি ঢালান দিয়ে বসে থাকতাম, মানে শোয়া যাইব না, এরকমভাবে বসে থাকতাম। যদি কখনো আমরা যদি বাইরে যাইতাম তাহলে আমাদের সময় মাইপা দিত, মানে 1 ঘন্টা সময়, 1 ঘন্টার বেশি যদি ওভার হইতো তাহলে আমাদের আধা ঘন্টার মতো বাইরে, মানে আমাদের দুজনকে 1 বছর 7 মাস পর্যন্ত আলাদা রাখছে। আমরা 2 রুমে ঘুমাইতাম। কিন্তু আপনারা তো বিবাহিত। রাখবে না, কারণ তার বড় বোন ছিল, বড় ভাই ছিল, তারা বিয়ে করে নাই, আমরা বিয়ে করে ফেলছি। সেটার জন্য তখন আর কি তারও আসল এটা চলে আসছে, যখন আমার বাসার থেকে মানে নাই। শাশুড়ির যে যন্ত্রণা সেটাও শুরু হইলো, যাওয়ার পরে বুঝতে পারলাম। বিয়ে করছেন হাজবেন্ড হয়ে, আপনি কেন এত অত্যাচার মেনে নিতেছেন ভাই? ওনার কোনো ইনকাম ছিল না, যে ইনকাম সোর্স ছিল যে বাবার উপরেই। ওই একসাথেই তো সবার ইনকাম ছিল। আলাদা ব্যবসাটা তখন আলাদা করে নেয়নি, একসাথে ওনাদের সাথেই করতাম। কিন্তু আপনার ওয়াইফের সঙ্গে যে অত্যাচারটা হচ্ছে আপনি দেখতেছেন না? কিছু বলতে পারতো না, তার আম্মা তাদের উপরে হাত উঠাইতো, তাদের দোনো ভাইয়ের উপরে। আরেকজন যে বিয়ে করে নাই তার উপরেও হাত উঠাইতো, যে আমার সাথে তাদের বসলে মানে গায়ে হয়তো গন্ধ আসে, এরকম বিহেভ। আপনার মা? হ্যাঁ, আমার মা, আমার ভাই, আমার বোন। আপন মা? হ্যাঁ, মার যে মায়ের পেট থেকে বাড়াইছে? হ্যাঁ, আপন মাই। আপনার হাজবেন্ড ওয়াইফ? জি। কি হয়েছে আপা? আমাদের হয়েছে আর কি, যে আমাদের হচ্ছে লাভ ম্যারেজ। আমরা মানে পলায়া যায় বিয়ে করছি। কত সালে? 2008-এ। তখন বয়স কত আপনার? হ্যাঁ, ওনার হচ্ছে 20, আমার হচ্ছে 18। পারফেক্ট বয়স। জি। পারফেক্ট বয়সে আমরা বিয়ে করি। বিয়ে করার মানে আমাদের সম্পর্কটা খুব গভীর ছিল না, খুব অল্প দিনের ছিল। তো অল্প দিনের মধ্যে সেপ্টেম্বরের 2 তারিখ 2008-এ আমার হচ্ছে বার্থডে ছিল। জি। তখন আমার বড় বোনের ননদ, আমার আবার বড় চাচা মারা গেছিল, ওনার মানে খরচ বাবদ আমরা সেখানে ছিলাম। সেখান থেকে আসার পথেই আমি আর আমার বড় বোনের ননদ আমরা একসাথে রিক্সায় চড়ে আসার পথে উনি আমাকে কল দেওয়ার পরে হচ্ছে বলে যে তোমার বার্থডে আজকে, আমার সাথে মিট করো। তো আমাদের ওখানে লালবাগ একটা রেস্টুরেন্ট ছিল, আমরা সেখানে যাই বসার পরে আমার বড় বোনের ননদ বলে হ্যাঁ ছেলে সুন্দর আছে, বিয়ে করো, এই সেই করো, ছেলে তো এখনো সুন্দর, পলায়া টলায়া যাও, করো। তো ওর বুদ্ধিতে তো আমার বড় ভাই খুব রাগী ছিল, তখন আমার বাবা অসুস্থ ছিল। তো বলছে ঠিক আছে আমি ওরে মানাবো, এরকম বলে। এটাই আর কি মাথায় ঢুকে। তখন মাথায় ঢুকার পরে তারপরে 2 দিন পরে আমরা পলায়া চলে যাই বিয়ে করি। বিয়ে করার পরে হচ্ছে সে তখন রোজা ছিল, দ্বিতীয় রোজার মধ্যে আমরা বিয়ে করে আমি আমার বাসায় মোবাইল টোবাইল সব কিছু রেখে
সামান্য কিছু মানে 1-1.5 টাকার মতো হাতে নিয়ে চলে আসি, এক কাপড়েই চলে আসি। আইসা আমরা হচ্ছে নাজিমুদ্দিন রোডের ওখানে একটা কাজী অফিস, ওখানে বিয়ে করি। বিয়ে করার কিছুক্ষণ পরে দেখা যায় আমার বাসায় লোকজন খোঁজাখুঁজি করে। তারপরে সন্ধ্যার ইফতারির পরে আর কি ও ফোন করে আমার বাসায় বলে যে আপনার মেয়েকে আমার সাথেই আছে, আমরা দুজন বিয়ে করছি। তো এটা শুই না তারাও আমাকে খুঁজতে খুঁজতে আসে, তার আম্মারে ফোন করে। তার আম্মা আবার নাজিমুদ্দিন রোডেই তার এক আত্মীয়র বাসা ছিল, সেখানে আমরা যাই। যাওয়ার পরে তার আম্মাও সেখানে আসে। আয়শা ওই উনি মুরব্বি ছিল, উনি আবার আমার শাশুড়িকে আর কি মানায়া টানায়া দেয়। তো আমাদেরকে বাসায় নিতে নিতেই দেখা যায় আমার ছোট ভাই, আমার বোন জামাই আয়শা আমাকে ওর সাথে কথাটা বইলা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তো ওনারা আমাকে বাসায় রাখে। বাসায় রাখার পরে দেখা যায় বাসায় যাওয়ার পরে আমার আম্মা আমাকে একটা চর মারে। চর মারার পরে যে বলে যে ওই বাসায় যে রাখবে এটা একটা রিস্কের ব্যাপার, মানে আমাকে কোনোভাবে ওর সাথে সংসার করতে দিবে না। তো আমার বড় বোনের বাসায় আমাকে পাঠায় দেয়। পাঠায় দেওয়ার পরেও সেখানে অনেক ঝামেলা হয়। মানে ঝামেলা বলতে যে তারা চায় ছাড়াছুটি করায় ফেলবে। তো এরকমই 15-20 রোজা এরকম হইব আনুমানিক। রাম্মা আবার আমাকে এর কাছে একটা বোরখা দিয়ে আমার কাছে পাঠায় যে আমাকে নিয়ে যাওয়ার জন্য, তাদের বাসায় ইফতারি করার জন্য। তো তখন আমরা রিক্সা দিয়ে আমি আমার বড় বোন যাচ্ছিলাম। আমার ভাইরা আবার কাজী অফিসে যায় সব কাগজপত্র ঠিক করছে যে ছাড়াছুটি করে ফেলবে। তা আমি আমার বোন যখন যাচ্ছি তখন আমাদের রোডের মাঝখানেই দেখা হয়। ও আবার হাঁটতে হাঁটতে আসতেছিল। তো আমার বড় বোনকে জিজ্ঞেস করে যে কোথায় যান। তো আমার বড় বোন ভয় আর কিছু বলতে পারে না, আমিও কিছু বলি না। আমাদের রিক্সা যাচ্ছে আর ও আমাদের পিছনে পিছনে যাচ্ছে। কেউ অবশ্য জানতাম না যে কারোর তারা যদি যাবে, যে বাবার এতদিন যোগাযোগ ছিল না, আমাদের সাথে কোনো যোগাযোগ ছিল না। যে আমার মনে টানে আমি বের হয়ে গেছি যে ওরে নিয়ে আসছে আনার জন্য যাই। কত রাস্তা পেয়ে গেছেন? রাস্তায় পাওয়া গেছে। তো ওখানে কিছুক্ষণ দৌড়ায় অনেক রাস্তা পর্যন্ত যাওয়ার পরে দেখা যায় আমরা যখন থামতেছি না তখন ও এক দোকান থেকে কিনা হাতটা ফেলে। কাটার পরে রাস্তার মাঝখানে দেখা যায় এক রিক্সা থামায় দেয় অনেকে, যে কি হয়েছে থামেন কথা বলেন। তারপরে আমার ভাইদের ফোন দেই, ওরা আসে। আসার পরে দেখা যায় আমাদের বাসায় নেয়। বাসায় নিয়ে আর আম্মারে ফোন দেয়, আর আম্মা আসে না। আমার ভাসুর আসে, আরেক চাচাতো ভাসুর আসে, তারা আইসা আমাদেরকে নিয়ে যায়। নেওয়ার পরের থেকেই তখন আর আমার বাসার সাথে কোনো যোগাযোগ কোনো কিছুই নাই। মানে আপনার মা বাবা একবারে দিয়ে দিছে? জি। তখন থেকে আর কি শুরু হইলো যে শাশুড়ির যে যন্ত্রণা সেটাও শুরু হইলো। যাওয়ার পরে বুঝতে পারলাম যে সে ঠিক মতো মানে আমাদের দুজনকে 1 বছর 7 মাস পর্যন্ত আলাদা রাখছে। আমরা 2 রুমে ঘুমাইতাম। কিন্তু আপনারা তো বিবাহিত। রাখবে না, কারণ তার বড় বোন ছিল, বড় ভাই ছিল, তারা বিয়ে করে নাই, আমরা বিয়ে করে ফেলছি সেটার জন্য। তখন আর কি তারও আসল এটা চলে আসছে যখন আমার বাসার থেকে মানে নাই। তো আমরা 1 বছর 7 মাস এরকমই ছিলাম। ও এক রুমে থাকতো, আমরা এক রুমে থাকতাম। দেখা যায় স্বাভাবিকভাবে যদি একটা কথাও বলতাম সেটাও বলতে দিত না। সেটা শুনলেও সে অনেক রাগ করতো। বা আমরা যদি কোথাও তাদের আত্মীয় স্বজনের বাসায় কারো বাসায় যাওয়ার হইতো, আমার ননদ আর আমি এক রিক্সায় বসতাম, আর সে আর তার মা এক রিক্সায় বসতো। মানে কোনোভাবেই আমাদের দেখা যায় অনেক সময় বারান্দা ছিল, বারান্দায় যদি আমরা কথা বলতাম, আমার বড় ননাস আবার তার 2টা ছেলে মেয়ে নিয়ে এক রুমের মধ্যে আমাদের সাথেই থাকতো। 18 মাস পর্যন্ত আমাদের সাথেই ছিল। তাদের খুব ছোট ছোট 2টা রুম। হাজবেন্ড ওয়াইফের কথা বলতে দিবে না কেন শ্বশুর শাশুড়ি? মানে দিবে না, এটা তার ইচ্ছা, দিবে না। এটা আমাদের শাস্তি, আমরা বিয়ে করছি কেন এটার জন্য দিবে না। তো বারান্দা যখন আমরা একটু সন্ধ্যার পরে বা রাত্রে যদি কথা বলতে যাইতাম, বারান্দা ছিল পুরো ওপেনলি খোলা। তো আমার ননাসের একটা মেয়ে ছিল, ওকে কি করতো, ওই বলতো তুমি যাও, যা দেখো ঘরে কি করে কি বলে। তো ও কি করতো, ওই ঘরের ভিতর থেকে যে জানলাটা ছিল ওইটা একটু ফাঁকা করে সেখানে তাকায় থাকতো। তো যখন এরকম করতো তো এরকমই ছিলাম আমি। কাজ টাজ পারতাম না, দেখা যায় তখন এই কাজ না করলে করতো, মানে খুব খারাপ ব্যবহার করতো। তারপরে যখন মানে তাকে ফ্রিজ খুলতাম, ঠান্ডা পানি খাইতাম, তখন বলতো কি যে এটা কি ডোলা যে এতবার খুলো। টিভির রিমোটটা ধরলে আমার ওই ননাসের মেয়েরে দিয়ে আমার কথা শোনাইতো। তাদের যে চিপসের ব্যবসা, এটা আমার শ্বশুরের ব্যবসা, এটা ঘরেই তৈরি করে, আর ওইটা হচ্ছে কাটা। তো আমি তো আর জানি না তাদের এইটা কিভাবে বানায় কিভাবে করে।
তো তারা বানাইতো, 2 ভাই বানাইতো, আর হচ্ছে চিপস কাটার ঘরের মানুষই সবাই মিলে করতাম। তো কেচিটা যে ধরা সেটাই তো আমি বুঝতাম না। ওই মালগুলো না কাটলে দেখা যায় আমার শাশুড়ি অনেক রাব ব্যবহার করত। সকালে তারা দেরি করে উঠবে, উঠতে উঠতে মনে করেন 9টা 10টা, কিন্তু আমার উঠতে হবে 6টা বাজে। আমার 6টা বাজে উঠা তাগর জন্য নাস্তা বানায়া, তাগো একটা আলমারি ছিল, ওই আলমারির উপরে আমি এমনি ঢালান দিয়ে বসে থাকতাম, মানে শোয়া যাব না, এরকমভাবে বসে থাকতাম। যদি কখনো আমরা যদি বাইরে যাইতাম তাহলে আমাদের সময় মাইপা দিত, মানে 1 ঘন্টা সময়, 1 ঘন্টার বেশি যদি ওভার হইতো তাহলে আমাদের আধা ঘন্টার মতো বাইরে আপনি আপনি বিয়ে করছেন, হাজবেন্ড হয়ে আপনি কেন এত অত্যাচার মেনে নিতেছেন ভাই? ওনার কোনো ইনকাম ছিল না, যে ইনকাম সোর্স ছিল যে বাবার উপরেই। ওই একসাথেই তো সবার ইনকাম ছিল। তখন আলাদা ব্যবসাটা তখন আলাদা করে নিইনি, একসাথে ওনাদের সাথেই করতাম। কিন্তু আপনার ওয়াইফের সঙ্গে যে অত্যাচারটা হচ্ছে আপনি দেখতেছেন না? কিছু বলতে পারতো না, তার আম্মা তাদের উপরে হাত উঠাইতো, তাদের উপর হাত উঠাইতো, তাদের দোনো ভাইয়ের উপরে, আরেকজন যে বিয়ে করে নাই তার উপরেও হাত উঠাইতো। তো এরকম করতে করতে অনেক দিন যাইতো। যখন দেখা যায় আমার বাসার থেকে, আমার আব্বু ছিল তখন, আব্বু ফোন দিত, আব্বু যখন আসতো, মানে আমার আব্বুর হাড়ের সমস্যা ছিল, তো সিঁড়ি বাইতে পারতো না, ওনার শ্বাসকষ্ট হইতো। তা আমার আব্বু যখন আসতো, ওনারা কি করতো, কেউ কোনো কথা বলতো না, ওনারা কি বলতো, ডাকদা নিয়ে ওনার পাশে বসায় রাখতো। আমি অনেক সময় দেখা যায় 1 কাপ চায়ের জন্য তার কাছে যাই রিকোয়েস্ট করে দাঁড়ায় থাকতাম। আমি বলতাম যে 1 কাপ আব্বুর একটু চা দেই, একটু চা বানাই, মানে উনি সহজে বলতো না যে ঠিক আছে বানাও, উনি বলতো, তারপর বানায় তারপর দিতাম। আমার আব্বু বেশিক্ষণ বসতো না, শুধু যাইতো। আপনার বাপরে 1 কাপ চা খাওয়াইতো আপনার শাশুড়ি অনুমতি লাগতো? অনুমতি লাগতো, হ্যাঁ। তো এরকম করতে করতে যখন 1 বছর 7 মাস চলে গেছে, তো ওনাদের এই ভাই বোনদের কিছু হইলেই ঝগড়া লাগতো, ঝগড়া হইলেই ওনারে ঝাঁতা বলতো। ওনার বোন আছিল একটা, পরে ভাই ছিল, সবাই একজোট হয়ে যেত গা, ওর উপরে টর্চার করতো। তো এক সময় ও কি করলো, জিদ করে আমার নিয়ে বের হয়ে গেল, তারা বের করে দিব। আর কিছুতে কিছু হইলেই কি করতো, ওনাদের কাছে আমার ক্ষমা চাইতে হইব কিভাবে, তারপর সবার পা ধইরা দিরা, একসাথে বললে হইব না, একবার শাশুড়ির, একবার শ্বশুরের, একবার ননাসের, একবার ভাসুরের, মানে সবার। আবার আমি পা ধইরা বসে থাকুম, তারা যখন বলবো হ্যাঁ মাফ করছি, তখন আমার উঠতে হবে, তার আগে উঠতে পারবো না। সিনেমা তো এগুলা করার পরে দেখা যায় সবাই বসে বসে পা ধরে বসে আছেন, বলতেছে মাফ করছে, তারা উঠতে পারবেন না। না, তার আগে আমি উঠতে পারবো না। যেমন আমাদের একটা সোফা ছিল, সেখানে আমার শ্বশুর বসে আছে, আমার শ্বশুরের পা ধরে যখন আমি মাফ চাইতেছি, আমার শ্বশুর তার মাঝখান থেকে কি করলো, আমার ননাস উঠে আরেক রুমে চলে গেল, আমার আবার সেই ঘরে যায়, তারপর তার পা ধরে মাফ চাইতে হবে, এরকম করছে। তো 1 বছর 7 মাস, মানুষ তো দাসীবান্দির সাথে এটা করে না। 7 মাস পরে দেখা যায় ওর সাথে খুব ঝগড়া হইলো, ঝগড়া হওয়ার পরে কি করলো, এর আম্মা বের করে দিল, তখন তো বাঁচা গেল। বের করে দিয়ে এখন আমরা কি করব, আমাদের তো কোনো কিছুই নাই, হান্ডি পাতিল নাই, কোনো ঘর নাই, কোনো কিছুই নাই। তো এর এক ফ্রেন্ড কি করলো, ওনার এক আত্মীয়র বাসা আমাদের নিয়ে গেল, ওনার হচ্ছে পার্লারের তো ওনাদের বাসা আমার রাইখা উনি ওনার ফ্রেন্ডের সাথেই থাকলো। তো ওনার বাসায় রাখার পরে আবার আমার কন্টিনিউ মাঝে মাঝে আমার আব্বু আমাকে ফোন দিত। তা আব্বু ফোন দিছে, পরে আব্বুর আমি বললাম, আব্বু এরকম ঘটনা, আমরা এরকম আলাদা হয়ে গেছি। তা আব্বু বললো কি, ঠিক আছে তোমার যা যা লাগে তুমি আসো, আমি কিনে দিই। তা আব্বুর কাছে গেলাম, পরে ওই পার্লারের উনি থাকলো, ওনার যে রুমটা পার্লার ছিল, উনি যে রুমে থাকতো, আমাদের কথা শুই না, উনি ওই রুমে নিয়ে গেল, ওনার রুমে পার্লারটা নিয়ে গেল, বললো আপাতত আমি এখানে করি, তোমরা ওই রুমে থাকো। তো আমরা ওই রুমে গেলাম, আমার আব্বু একটা বাসায় গেলাম, এই বাসায় যাওয়ার পরে দেখা যায় আমাকে একটা ডোলা কিনা দিল, তারপরে হচ্ছে ডোলা কি, মানে ওই যে হান্ডি পাতিল রাখার জন্য। আচ্ছা। তার আগে যে রোজার মধ্যে আমাদের বিয়ে হইলো, তার মধ্যে আমার আব্বু আমার একবার বাসায় নিয়ে গেছিল। বাসায় নিয়ে যাওয়ার পরে আমার ভাই বোন, মানে আমার মা আমার সাথে এরকম করলো যে আমি হয়তো এরকম কিছু, যে আমার সাথে তাদের বসলে মানে গায়ে হয়তো গন্ধ আসে, এরকম বিহেভ। হ্যাঁ, আমার মা, আমার ভাই, আমার বোন। আপন মা? হ্যাঁ, মায়ের পেট থেকে বাড়াইছে। হ্যাঁ, আপন মাই। তো আমাকে ইফতারি দিল আলাদা প্লেটে, আমি একা গেছি, ও যায়নি, আমি একা। আমাকে আলাদা প্লেটে মগে পানি দিল, মানে যে মগটা আমাদের বাসার মানে কোনো বাইরের লোক আসলে খায়, ওই মগে আমাকে পানি দিল। তারপরে ইফতারি দিল আমাকে আলাদা, আমার সাথে আমার ছোট ভাই খাবে না, কেউ খাবে না,
আমাকে আলাদা দিল। তো ওইটা দেখে আমি আয়সা পড়ছি, আয়সা আর যাইনি। তো যখন আলাদা হয়ে গেছি তখন আব্বুরে ফোন দিলাম। আব্বু ওই যে হান্ডি পাতিল রাখার জন্য একটা ডোলা দিল, একটা তোষক কিনা দিল, বালিশ টালিশ কিনা দিল, মানে কিছু কিছু জিনিস হান্ডি পাতিল কিনা দিল। ওইটা দিয়ে আমরা শুরু করার পরে কিছুদিন পরেই এর আবার একটু খিচুনির অসুস্থ। তো ওনার তখন আমি জানি না, তো ওই বাসায় কিছুদিন থাকতেই এরকম উনি অসুস্থ হয়ে যায়। তা আমি তো কোনো কিছু করতে পারি না, আমি তো জানি না তার অসুখ টসুখের ব্যাপার। তারপর সাইদা আমার শাশুড়িকে আবার ফোন দিলাম। ফোন দেওয়াতে আবার আপনার ওই বাসা যাওয়ার জন্য ফোন দিলেন? আবার আমি মানে তার অসুখের জন্য ওনারে ফোন দিলাম যে ওর যে এই অবস্থা হইতেছে এখন আমি কি করব। তো উনি আমাকে ফোনে অনেক কথা শোনাইলো, গেছো না জামাই নিয়া, মানে খারাপ ভাষায় বললো থাকতে, তো থাকো এখন ফোন দিস ওকে। তা আমি কই এখন তো এই অবস্থা আমি কি করুম। তো কি করলো, আমার ফুপু শাশুড়ির পাঠাইলো। আমার ফুপু শাশুড়ি আইসা বললো যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, এখন তোমার শাশুড়িরা উপরেও একটা রুম নিছে, ওটা ছিল আবার ওনার চাচার বাসা, ওনার চাচার বাসা ওনাদের হচ্ছে শরিকের বাসা, ঠিক আছে। তো ওনার আরেক চাচা হচ্ছে উপরে ফ্ল্যাট ভাড়া দিয়ে দিল, ওনারা সেটা নিল। বললো কি ঠিক আছে এখন তোমাদের রুম দিব, তোমরা তাহলে ওইখানেই যাও, তোমরা তুঙ্গ মতো থাকো, তারা তাগো মতো থাকবো না, একসাথে থাকাই ভালো। উনি যাক মিলায় টিলায় দিল। গেলাম, যাওয়ার পরে যা যা আব্বু কিনে দিছিল এগুলো সব বিক্রি করে দিলাম। এগুলোতে কি করব, আমরা 4 তলায় থাকতাম, ওনারা 5 তলায় থাকতো। আমি 4 তলার ভিতরের রুমে আমাদের দিছে, সামনের রুমে আমার ভাসুরকে দিছে, আর উপরে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি থাকে এক রুমে আর আমার ননস থাকে এক রুমে। তো দেখা যায় নিচের রুমে থাকি, নিচের রুমে কোনো রান্না বান্না হয় না। যাওয়ার পরে কি করলো, আবার সে একসাথে রান্না এরকমই সকালবেলা 6টা বাজে উঠে আমার উপরে যাইতে হইতো। যদি কখনো যদি দেখতো যে আমার চুল ভিজা বা আমার মানে আমি ঘুমটা দিয়ে করে বসে আছি, তো সেদিনকে মনে করেন আমার আর রক্ষা ছিল না, ঠিক আছে। তো দেখা যায় তখন কি করতো, উনি নাস্তা বানাইলে নাস্তা নিয়ে নানান দোষ ধরতো, এটা হয় নাই, ওইটা হয় নাই, এটা করে নাই, ওইটা করে নাই। তো যাই হোক এভাবে সময়টা পার করলাম। দেখা যায় আমরা কোথাও গেলে সে আমাদের যাইতে তো দিতই না, আরও মানে সময় গণতো। আসার পরে ওই যে বাহিরে আধা ঘন্টা 1 ঘন্টা আবার সেই একই রকম। তো আমার আব্বু এরকম করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে আমার আব্বু যখন হসপিটালে ভর্তি, তখন কি করলাম, আমার শাশুড়ির কাছে আসলাম যে আমার আব্বু তো হসপিটালে ভর্তি, আমি একটু দেখে আসি। সে আমাকে উত্তর দিল কি, তোমার আব্বু কি, তুমি কি ডাক্তার যে তুমি গেলে ভালো হয়ে যাবা? তা আমি বললাম এটা আবার কেমন কথা, আমি তো তার মেয়ে। বলে না এখন যাওয়া লাগবো না, পরে যাও। তো আমি যেমন নিচে আমার রুমে যায় কান্নাকাটি করতেছি, এর সাথে চিল্লাচিল্লি করতেছি। তো এ বললো কি তুমি তো এইভাবে যেতে পারবা না, এইভাবে তোমার তারা সুন্দরভাবে যেতে দিব না, তুমি এই ঝগড়া করেই যেতে হইব, তুমি যাও, যা হইব পরে আমি সামাল দিব মনে। তো বললাম যে ঠিক আছে। তো এরকম এই ঝগড়া এই করে তো গেলাম। আপনাদের বেবি হইলো কবে? আমাদের বেবি হয়েছে আমাদের বিয়ের 5 বছর পর। তার 5 আগে বছর একটা পর। মিস্টেক হয়েছে। ওকে, এই ঝামেলা কতদিন ধরে চলছে আপা? এই ঝামেলা এই যে শুরুর থেকেই চলতেছে। কতদিন পর্যন্ত? এই যতদিন তাদের ছিলাম 10 বছর পর্যন্ত তাদের সাথে কিন্তু ছিলাম। 10 বছর পর্যন্ত আমি কেন থাকবো? চাইলে তো ভাই একটা রিক্সা চালানো যায়, একটা ছোট দোকানও দেওয়া যায়, আমি কেন ওর বাসার মধ্যে পড়ে থাকবো? আমাকে বোঝান তো। এখন আমার হাত পা বাঁধা, ওনার হাত পা বাঁধা। হাত পা কেমনে বাঁধা হয়? দুইটা মানুষ, আপনারা দুইটা মানুষের সংসার কে না চালাইতে পারে? উনি পার্মানেন্টলি তখন কোনো কাজ করতো না, তাদের উপর ডিপেন্ড ছিল। আমার মা তাদের আনুগত ছিলাম বেশি আর কি, তাদের কথা ছাড়া কি সে তার মার কথা ছাড়া সংসার ছিল কোনোভাবেই। এখানে। আপনার মনে হয় না যে আপনি একটা মানুষের সংসার চালাতে পারবেন? এটা হয় ভাই, কোনো কাজ করতে পারবেন, এটা হয়। তারপর গেলাম বাসায়, যায় আব্বুর সাথেই করলাম, আব্বুর সেবা যত্ন করলাম, রাত্রে হসপিটালে থাকলামই করলাম। 2 মাস যাবত আব্বুর কাছেই ছিলাম। তো থাইকা তারপর দেখা যায় ওখানে যাওয়ার পরও দেখি কি আমার মার বিহেভ ভালো না। আমার মা আমার সাথে কেমন জানি করে। আপনার শাশুড়িও আপনার সাথে ভালো ব্যবহার করেন, আপনার মা আমার মা, ভালো আমার ব্যবহার ছোট করেন? ভাই তো আমার সাথে কথাই বলে না। ও আমাকে দেখলে মনে হয় জিনিসপত্র সব মানে ছুঁড়া মারে। আমি যখন যাই তখন দেখা যায় আমার বোন আসলে সবাই আমার বোনরে নিয়ে অনেক ব্যস্ত হয়ে যায়। তার ছেলে মেয়েকে নিয়ে যদি ভাত খাইতে বসতাম দেখা যায় কি ভালো মাছের টুকরাটা তাকে দিত। তারপর হয়েছে তাকে ভালো জিনিসটা দিত। সে আসলে তাকে সবাই জিজ্ঞেস করতো কি খাবা আজকা বলো, কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করে না। দেখা যায় তারা সবাই বসে কথা বলতো, আমি তাদের জন্য চা বানাইতাম। ইচ্ছা করে অপমান?
তাদের জন্য চা বানাইতাম। আমার মা আমি গেলে আমাকে পেঁয়াজ দিত বা এটা রান্না করতে দিত, ওইটা করতে দিত। আমি যে ভালো নাই সেটা আমার মা কখনোই চিন্তা করে না। আমি অনেক সময় না খায়া তাদের বাসার থেকে বাসায় গেছি যে বাসায় যায় ভাত খাম, কিন্তু তখন আমার মার মানে আচরণটা দেখা আমি সেই না খাই আবার রিক্সার মধ্যে কান্না করতে করতে আসতাম। অনেক সময় আমার আব্বু রাস্তায় দাঁড়ায় থাকতো, মনে করতো আমার কাছে টাকা নেই, সে আমার রিক্সা ভাড়া চুপ করে দিয়ে দিত। সে তো অসুস্থ ছিল, সে অসুস্থ ছিল। শুধু কি আপনার স্বামী গরিব বলেই অত্যাচার হচ্ছে আপনার উপরে? হ্যাঁ, এটা হচ্ছে টাকা, আসলেই টাকা। আমি এখনো অনেক কিছু সাফার করি এই টাকার কারণে। বুয়ার কাজ করে দিয়েছে আপনার বাসায় টাকার কাজ। তো অনায়াসে কাজ করায়, তারপরে হচ্ছে মানে আমি যে অসুস্থ নাকি কোনো কিছু, তাদের কোনো কিছু আসে যায় না। যখন যাই দেখি আমার ভালো ভালো অনেক দামি দামি চকলেট আনে, আমার বোনের মেয়েদের দেয়, ছেলেদের দেয়, কিন্তু আমাকে জিজ্ঞেস করে না। তা আমার বোনকে জিজ্ঞেস করে, আমার বোনকে নিয়ে তারা কয়দিন পর পর ধানমন্ডি আসে খাইতে, ওখানে যায়, বাইরে খাইতে যায়, আমি জানি না। আমি ছবি দেখি, ফেসবুকে ছবি দেখি, তখন দেখি কোনো জায়গায় অনুষ্ঠান হবে তার সবাই যায়, আমাকে কেউ ইনভাইট করে না। আত্মীয় স্বজনের সবার কাছে আমাকে খারাপ বানায় রাখছে। তার বাসার একটা প্রবলেম হচ্ছে, তার চাচারা তো কখনোই চায় না তারা ওই বাসায় থাকুক, কারণ তারা দুই ভাই। কারা? আপনার হাজবেন্ডের? জি। এদের হচ্ছে চাচাদের এদের দুশ্মনী, পুরানো দুশ্মন। ওই হিসাবে তারা কখনোই চায় না তারা ওই বাসায় থাকুক। যদি থাকে তাহলে তাদের একটা ফ্ল্যাট বেশি দখল হয়ে যাবে এটার জন্য। সেইভাবে তাকে নানানভাবে ওইখানে তারা কবুতর ছিল, কবুতর চোর বানাইলো, এটা করলো, কারেন্ট চোর বানাইলো, সে বিদ্যুৎ চুরি করে, এই করে, নানান রকম প্রেশার করে মামলা খেলেন তারা, বিদ্যুৎ চুরির জন্য জরিমানা দিচ্ছে সে, আমার চাচা। এরকম করে নাম হইলো আপনার? হ্যাঁ, কারণ আমি ওরে দেখা ভাষায় সব দিক দিতেছে। দিয়া আমি দেখা দিচ্ছি যে এইভাবে এটা করতেছে, এভাবে এটা করতেছে। ভাষায় বাসা কবুতর দিয়া- পালতাম, 200 জোড়া কবুতর পালতাম আমি। হ্যাঁ। তো আমি কিভাবে কবুতর চুরি হই? আমার পরে ওনারা কবুতর পালা শুরু করলো, বললো আমার কবুতর নিয়ে নেয়। আরে বাপরে। তারপরে বাসাতে আসলো- খান্দ হয়নি, অন্য জায়গাতে আমি কবুতর নিয়ে আসি, সেরকম ভাবে আমাকে মানে বাসাতে থাকা যাতে আমি হ্যারাসমেন্ট, একটা মানুষের উপরে একটা ক্লেম দেওয়া শুরু করলো, যে ক্লেম দিলে মানুষের থাকা সম্ভব, চোরের ক্লেম। হ্যাঁ, খুন মানে যতভাবে অপমান করা যায় আপনার। তো এরকম করে আমি যেমন আসলাম, আব্বু সুস্থ হয়ে গেল, আসলাম, পরে বাসায় আসার পরে দেখি আমার শাশুড়ি যখন শুনছে আমি আসবো, সেদিন আর কিচ্ছু রান্না করে নাই। তারা জানে আগের থেকে কি রান্না করে রাখছে, সরায় রাখছে, আমি জানি না। তা আমি আসবো এটা শুই না, তারা কোনো কিছু রান্না করে নাই। তারা সবাই কি মানে আড়ালে আড়ালে খায়া নিয়ে আসে, আমি জানি না। তা আমি একদিন সেরকম সারাদিনই না খায়া আসি। না খায়া থাকার পরে পরের দিন আল্লাহ রান্না করলো দুনিয়ার মনে করেন মানে কি অকথ্য ভাষায় গালাগালি করলো, আমারে বললো এরে শুধু মারতে যায়, এই করে সেই করে। তো করার পরে এরকম করে তারপরে চুপচাপ করে রইলাম। থাকার পরে দেখা যায় কিছুদিন পরে আমার একটা বেবি কনসেপ্ট হইলো। হওয়ার পরে আমি আসলে বুঝতে পারি না কিভাবে, তো আমাদের তো সিঁড়ি বাইয়া চলতে হইতো। তা আমি যাওয়ার পর তাদের বুয়াটাও না করে দিছে। তো মানে আপনি বাধা বুয়া? আমি কাজ টাজ করবো, উপরে যাই নিচে যাই, তো এরকম করে দেখা যায় কাপড় চোপড় ধুইতাম, তো আমার একটু একটু ব্লিডিং যাইতো। তো এর কাছে বললে দেখা যায় কি, এ বলতো কি আমি তো জানি না, আম্মুর সাথে কথা বলো। তা আমার শাশুড়িরও বললাম আমার তো এরকম এরকম ব্লিডিং যায়। তো উনি বলে কি নতুন অবস্থা এরকম সবারই হয়, এটা কোনো সমস্যা না। ডাক্তারও দেখেন না? উনি আমাকে আর কিছু ডাক্তারের কাছেও আমি নিয়ে ডাক্তার কথা যায়নি, বলছি, বললো এখন এই সময় যেতে হয় না ডাক্তারের কাছে। আরো পরে যেতে হয়। তো এইগুলো পরে আমার অনেক পেট ব্যথা করতো। তো আমার বড় বোনটা আমি একদিন, তো বাচ্চা তো টিকবে না তো তাহলে। ওর এক ওই ননাস আছে, উনি আবার আমাদের ওখানে নার্স, মানে একটা হসপিটালের ইসে আছে। তা আমি আমার বড় বোনের যে ফোন করে জিজ্ঞেস করলাম, বড় আপা আমার তো এরকম কনসেপ্ট করছে, তা আমার খুব পেট ব্যথা করে, অনেক পেট ব্যথা করে। পরে কয় কি তোর কি ব্লিডিং হয়? আমাকে হ্যাঁ একটু একটু হয়, যখন হয় তখন খুব পেট ব্যথা করে। পরে বলে কি তুই তাহলে বাসায়, কিন্তু তারা আমার বাসায় যেতে দিব না, আমার শাশুড়ি কোনোভাবেই বাসায় যেতে দিব না। তা আমি এরকম 2-3 দিন যুদ্ধ চলার পরে আমাকে কি আব্বুরে পাঠাইলে যদি যাইতে দেয়। তা আমার আব্বু আসলো আমার নিতে, আপনি কেন বের হয়ে যাইতেছেন না? বের হয়ে যাবো কোথায়? ওখানে তো মার বিহেভ ভালো না, কোথায় থাকবো? না ধরেন আপনার ডাক্তার দেখানো দরকার, আপনি নিজে কেন চলে যাবেন না? কেন তার অনুমতি লাগতেছে? আমি টাকা পাবো কোথায়?
ডাক্তার সে যে কাজ করতেছে তার বিনিময়ে সে তার কাজ টাকা দিবেন না তো। তার জন্য যে খাইতেছি আমরা থাকতেছি আমরা থাকতেছি খাইতেছি না, এটার জন্য সম্পূর্ণ টাকা কাইটা রাখে। 100 টাকা কেন, আমাদের 50 টাকাও দেয় না। যদি আমাদের পার্সোনালি যদি কিছু দরকার হয় সেটার জন্য তো তিনি টাকা দিবে না। আমার কাছে না বোন জিনিসটা মনে হতেছে ইচ্ছে করে দাসীবান্দিগিরি করতেছেন আপনারা, এটা পুরো ইচ্ছাকৃত ভাবেই। এবং এই দোষ আপনাদের, আপনাদের মা বাবার দোষ না তো এখানটায়। আমরা কি করব? আপনারা কি করবেন মানে? বাংলাদেশে 2 জন লোকের সংসার চালানো কি এমন টাকা লাগে বলেন? 8 থেকে 9 হাজার টাকা। থাকবো কোথায়? 8 থেকে 9 হাজার টাকা, 3 হাজার টাকার আপনার রুম ভাড়া হয় না? আপনারা তো এক রুমের মধ্যেই আছেন। তখন তো ভয়টা কি? কাজ করছে যে বাহিরে যাব, কিভাবে থাকবো। ও আল্লাহ, বাইরে বাড়ায় বিয়ে করে ফেলাইতে পারলেন আর বাইরে বাড়ায় একটা চাকরি খুঁজে সংসার করতে পারবেন না, ব্যাপারটা অনেক হাস্যকর কিন্তু বোন, মানাই যায় না কোনোভাবে এবং অযৌক্তিক লাগে, বানানো গল্প লাগে। তখন আর কি আসলে কোনো ছিল না, এরকম সিচুয়েশন মাথায় সাহস কাজ করে পাইনি না, তখন। সাহস হয় নাই যে বিয়ে বাহিরে করার যাবো। সাহস পাইলাম আর বউ নিয়ে একটা চাকরি করার যে সাহস সেই পাবো না? ভুলটা করেই তো সব মানে আমার কাছে সব কাজ চালাচ্ছে যে এটা আমি সবচেয়ে বড় ভুল করে ফেলছে। আমার সবাই আমার উপরে এমন ভাবে চাপ দিচ্ছে। বিয়ে যখন আমি করে ফেলাইছি আমাকে তো একটা মেয়ের দায়িত্ব নিতে হবে এবং সেই মেয়েটা সম্মানও আমাকে দেখতে হবে। আপনার বউরে দাসীবান্দির মতো ব্যবহার করতেছে, আপনার সাথে দাসের মতো ব্যবহার করতেছে। ভাই 6,000 টাকা 7,000 টাকা বেতনে চাকরি হয় না? আপনি যে কোনো প্রতিষ্ঠানে গেলে আপনাকে 10 থেকে 12,000 টাকা প্রতিষ্ঠান দিবে। তো আপনি কেন যাইতেছেন না? আবার আপনারা দুজন কাঁদতেছেন, এটা তো খুবই ইলজিক্যাল ব্যাপার। আমাদের যাওয়ার মতো কোনো পরিস্থিতি রাখে নাই তো। একবার তো গেলাম, যে সেখানে তো থাকতে দিল না। আজীব কথাবার্তা। এখানে গিয়ে আপনারা কোথাও চাকরিতে জয়েন করছিলেন, ব্যবসা শুরু করছিলেন? মানুষ তো কাজ করতেছি। বাদামও বেচে, আমি আম বিক্রি করা শুরু করছিলাম, টাকা আসতেছিল না? আসতেছিল। তাইলে কেন আসলেন? ওই যে উনি অসুস্থ হয়ে গেল গা, অসুস্থ কিছু হলে হলে ডাক্তারের তো- কাছে যাবেন, অসুস্থ হলে তো আর মার কাছে সেবা নিতে আইবেন না। ওনারা কিছু হইলে তো আমারই বিলেম করতেছে। আর না বোন না, এর দোষ আপনার। আপনি যে কান্নাকাটি করতেছেন দোষ 100-এ আপনার, 100-এ দোষ আপনার। ভয় ছিল। কারণ এইটুকু বুঝতে পারছি আপনার হাজবেন্ড অনেক নিরীহ মানুষ এবং গোবেচার মানুষ।